জীববিজ্ঞান। জীববিজ্ঞান বিষয়টা বিজ্ঞান বিষয়ের যতগুলো বিষয় আছে, যতগুলো সাবজেক্ট আছে, তার মধ্যে একটু আকর্ষণীয়। কেন? বিজ্ঞানের অন্যান্য যে শাখাগুলো আমরা পড়ি, যেমন পদার্থবিজ্ঞান, তারপরে রসায়ন, তো এই বিষয়টা একটু আলাদা, একটু ব্যতিক্রমী, একটু আকর্ষণীয়। কারণ এখানে আমাদের নিজস্ব ব্যক্তি সত্তা, আমরা যে মানুষ, সেই মানুষ নিয়ে আলোচনা হয় সরাসরি। আমাদের শরীর, আমাদের জীবনচক্র, জন্ম, মৃত্যু, বৃদ্ধি, সবকিছু, এবং এর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সেগুলোকে একটু আকর্ষণীয়ভাবে আলোচনা করা হয়। আর আমাদের শরীরের গঠনের অভ্যন্তরীণ যে সমস্ত অবস্থা, সেগুলো পরিষ্কার ধারণা দেওয়া হয়। এই কারণে এই জীববিজ্ঞান হলো একটু আকর্ষণীয়, একটু ব্যতিক্রমী, এবং অনেকের কাছে একটু সহজ। সহজ কেন? যে বিষয়টা আকর্ষণীয়, যে বিষয়টা আমি আগ্রহের সাথে অধ্যয়ন করি, সেটাই আমার কাছে সহজ মনে হবে। এখন এই জীববিজ্ঞানে দুইটা প্রধান শাখা আমরা পড়ব। একটা হলো উদ্ভিদ বিজ্ঞান, আর একটা হলো প্রাণী বিজ্ঞান। জীববিজ্ঞানের ইংলিশ হলো বায়োলজি, আর উদ্ভিদ বিজ্ঞানের ইংলিশ হলো বোটানি, প্রাণী বিজ্ঞানের ইংলিশ হলো জুওলজি। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জীব এটা প্রধানত দুইটা ভাগে বিভক্ত। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে মূল পার্থক্যটা কি বলো দেখি? উদ্ভিদের কোষে কোষ প্রাচীর আছে, জড় কোষ প্রাচীর আছে, আর প্রাণীর কোষে কোনো কোষ প্রাচীর নেই। এটা একটা প্রধান পার্থক্য। এছাড়া আরো অনেক পার্থক্য আছে, যেগুলো সব সময় খাটে না, তবে প্রায়ই খাটে। উদ্ভিদ কঠিন খাবার গ্রহণ করে না, প্রাণী কঠিন খাবার গ্রহণ করে। উদ্ভিদ চলাচল করতে পারে না, প্রাণী চলাচল করতে পারে। এরকম উদাহরণ বা পার্থক্য দিলে আমরা অনেকগুলোই দিতে পারি। প্রথম অধ্যায় হলো জীবন পাঠ। এখন এখানে একটা কথা বলা প্রয়োজন যে জীববিজ্ঞান আমরা বইয়ের শুরু করলাম, প্রথম অধ্যায়ের নাম হলো জীবন পাঠ। এই যে জীব, জীবন, এই যে শব্দগুলো শুনছি আমরা, আর আমরাও টের পাই আমাদের জীবন আছে। আমরা জীবিত বস্তু, জীবন্ত বস্তু। আর আমরা এই যে চেয়ার, টেবিল, বেঞ্চ, বই, খাতা, কলম যা কিছু ব্যবহার করি, এদের জীবন নাই, এরা নির্জীব। তাহলে প্রশ্ন আসে, জীবন কি? একটা প্রশ্ন আসে না? এখন তুমি যে বেঞ্চে বসা আছো, তোমার জীবন আছে, অথচ তুমি যার উপরে বসা তার জীবন নাই। জীবন নাই বিধায় সে অনেক কিছুই করতে পারে না, কোনো কিছুই করতে পারে না। তুমি যা যা করতে পারো, যেমন জীবন যার আছে, জীব, তার বংশবৃদ্ধি আছে, জ্বরের কোনো বংশবৃদ্ধি নাই। জীবের শারীরিক বৃদ্ধি আছে, জ্বরের ওইভাবে কোনো শারীরিক বৃদ্ধি নাই। এরকম অনেক পার্থক্য আমরা করি। তাহলে আমরা জীবন কি সেটা যদি না জানি, তাহলে এই জ্ঞানটা আসলে সম্পূর্ণ হয় না। এখন জীবন কি বলতে পারো কেউ? জীবন তোমার আছে? তো আছে, তো থাকলে কি বলা যাবে না? জীবন কি? জীবন কি এটা এতই জটিল একটা প্রশ্ন, যেটা তুমি তো বলতে পারতেছো না। এটা তোমার কোনো দোষ না, কোনো বিজ্ঞানীও এটা সঠিকভাবে বলতে হিমশিম খায় বা বলতে পারে না। তারপরেও বোঝা এবং বোঝানোর জন্য বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। যেমন কোথাও কোথাও বলা হয়েছে জীবন হলো কতগুলো লক্ষণের সমষ্টি, বলার চেষ্টা করা হয়েছে বোঝানোর জন্য। প্রকৃতপক্ষে এটা যে জটিল, জীবনের সংজ্ঞাটা যে আসলেই খুব কঠিন বা মানুষের জ্ঞানের বাইরে, এটা আমরা আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ থেকেই জানতে পারি। নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে যে জীবন কি? এই প্রশ্ন তোমার কাছে করলাম, তার কাছেও প্রশ্ন করা হয়েছে। ওই সমসাময়িক যারা ছিল তারা প্রশ্ন করছে যে দেখি এত বড় জ্ঞানী দাবি করে, নবী দাবি করে, এটার উত্তর দিতে পারে কিনা। এরকম থাকে না প্রত্যেক যুগে? জীবন কি? এখন নবীজির বৈশিষ্ট্য ছিল যে তিনি কোনো প্রশ্নের উত্তর নিজে দিতেন না, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওর উত্তরটা না আসতো। তিনি একটু ধৈর্য ধরলেন, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো। প্রশ্ন করা হয়েছে জীবন কি, তখন আল্লাহ উত্তর দিলেন যে রূহ বা পরাণ বা জীবন যাই বলি, এটা হচ্ছে কি আমরি রব্বি, অর্থাৎ আপনার প্রতিপালক আল্লাহ, তার একটা হুকুম, তার একটা নির্দেশনা, এটা হলো জীবন। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এরপরে বলা হয়েছে যে মানুষের জীবন, মানুষের জ্ঞান এটা খুবই সংক্ষিপ্ত, এটা খুব কম, মানুষকে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে।
এই জ্ঞান দ্বারা জীবনের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারবে না, এটাই বোঝানো হয়েছে ওখানে। তারপরে আমরা মোটামুটি বুঝলাম কি জীব হলো মহান স্রষ্টার পক্ষ থেকে একটা নির্দেশ, একটা অর্ডার, একটা হুকুম, যেটা আমার মধ্যে দেয়া আছে বিধায় আমি জীবন্ত বস্তুর আচরণ করতেছি। আর এই জড় পদার্থের মধ্যে সেই অর্ডারটা, সেই সফটওয়্যারটা দেয়া নাই বিধায় ও জীবন্ত বস্তুর আচরণ করে না। কথা পরিষ্কার? তাহলে মহান স্রষ্টা যা বললেন, তিনি জীবন সৃষ্টি করেছেন, তার ভাষায় তার থেকেই শুনলাম যে জীবন আসলে তার একটা নির্দেশ মাত্র। যেমন সফটওয়্যার, একটা মোবাইলের মধ্যে, একটা কম্পিউটারের মধ্যে সফটওয়্যার দিয়ে দেওয়া হয়, কতগুলো কমান্ড, নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এর ভিত্তিতে সে কাজ করতে সক্ষম হয়, অনেক কঠিন কাজও সে করে ফেলে। আর যদি এটা না দেওয়া হয়, সফটওয়্যার না থাকে, তখন কি কাজ করতে পারে? ওই ডাস্টার এখানে রাখা আছে, ওটাও যেমন একটা মোবাইল ফোনও তেমনই হইতো যদি ওর ভিতরে সফটওয়্যার না থাকতো। তো সফটওয়্যার হলো কতগুলো নির্দেশনা, কতগুলো কোড, কমান্ড। অনুরূপভাবে আমাদের এই যে বডিটা, এটা হলো হার্ডওয়্যার। এর ভিতরে মহান স্রষ্টা যিনি আমাদের এই বডিটা সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া আছে, সফটওয়্যার আকারে দেওয়া আছে, বোঝানোর জন্য বলছি। এগুলো কি আমরা বলবো কি জীবন। আবার কোন কোন বইতে এভাবে সংজ্ঞা দেওয়া আছে যে প্রোটোপ্লাজমের আচরণকে জীবন বলা হয়। প্রোটোপ্লাজম কি? জীবনের ভৌত ভিত্তি, জীবনের ফাউন্ডেশন বলা হয়েছে। কোষের মধ্যে থাকে প্রোটোপ্লাজম, প্লাজমা, এটা আমরা সামনে আলোচনা করব, কোনো একটা অধ্যায় আছে। তো সেই প্রোটোপ্লাজমের যে আচরণ, বৈশিষ্ট্য, এগুলোর সমষ্টিকে বলা হয় জীবন। তো নানাভাবে আমরা মোটামুটি জীবনের একটা পরিচ্ছন্ন ধারণা পাওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই জীবনের আচরণ কি, জীবনের বৈশিষ্ট্য কি, গঠন প্রকৃতি কি, এগুলি আমরা এখানে আলোচনা করব প্রথম অধ্যায়ে। দেখো 3 নম্বর পৃষ্ঠায় এই সম্পর্কে অনেক কিছু বলা আছে সংক্ষেপে, এবং বায়োলজি শব্দের উৎপত্তিটা এখানে দেয়া আছে। বায়োস এবং লগোস, গ্রিক ভাষার দুটো শব্দ, বায়োস এবং লগোস। বায়োস মানে জীবন, লগোস মানে জ্ঞান। তাহলে জীবনের জ্ঞান, জীবনের বিজ্ঞান, জীবন সম্পর্কিত বিজ্ঞান, এটাই হলো বায়োলজি। জীবন অত্যন্ত জটিল, রহস্যময় একটা বিষয়ের নাম, এবং এর বিস্তৃতি, এর ব্যাপকতা এত বেশি যে জীবন এত বড় একটা জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, যে এটা বুঝতে আমাদের এর ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে করতে হবে। বিজ্ঞানের একটা সাধারণ নিয়ম হলো, কোনো বিষয় যত বড় হয়, যত জটিল হয়, সেটাকে বিজ্ঞানীরা বিভিন্ন ভাগে ভাগ করে, শাখা বিন্যস্ত করে আলোচনা করেন, যাতে নিজেরও বুঝতে সুবিধা হয়, আর যারা বুঝতে চায় তাদেরও বুঝতে সুবিধা হয়। তো জীবন যেহেতু আমরা আলোচনা করলাম সংক্ষেপে হলেও, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় একটা বিষয়, জটিল একটা বিষয়, এই বিষয়ের আলোচনা যদি ভাগ ভাগ করে করা হয়, তাহলে সেটা মানুষের জন্য বোঝা সহজ হবে। এই কারণে জীববিজ্ঞানের এবার অনেকগুলো শাখা প্রশাখা বিজ্ঞানীরা সৃষ্টি করেছেন, বা শাখা প্রশাখায় ভাগ করে আলোচনা করেছেন। যেমন আমরা দেখি এখানে 4 এবং 5 নম্বর পৃষ্ঠায় এই ভাগগুলো সংক্ষেপে হলেও, নামগুলো হলেও এখানে আছে। প্রথমত দুটা ভাগে ভাগ করছেন, একটা হলো ভৌত জীববিজ্ঞান, আর একটা হলো কি ফলিত জীববিজ্ঞান। এই ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান বলতে কি বোঝায় সে সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই আমি। ভৌত জীববিজ্ঞান বলতে বোঝাবে মূলত বিজ্ঞানের, জীববিজ্ঞানের বিভিন্ন সূত্র, তত্ত্ব, থিওরি, এটা। আর ফলিত জীববিজ্ঞান বলতে মূলত বোঝা যাবে যে ওই যে তত্ত্ব, থিওরি, সূত্র যেগুলো, সেগুলোর বাস্তব প্রয়োগ। এখন এই ভৌত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা এখানে আছে, নাম আছে, আর ফলিত জীববিজ্ঞানেরও শাখা আছে। ভৌত জীববিজ্ঞানের শাখাগুলোর মধ্যে কি কি আছে? যেমন অঙ্গ সংস্থান, ইংলিশে বলা হয়েছে কি মরফোলজি। তারপরে আছে কি শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। আমরা একটা একটা করে সংক্ষেপে আলোচনা করি যাতে তোমাদের ধরে রাখতে সুবিধা হয়। অঙ্গ সংস্থান বলতে কি বোঝায়? জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। আমাদের এই যে শরীর, আমরা মানুষ, আমরা জীব এখানে আছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে না? মাথা থেকে শুরু করো, মাথা একটা অঙ্গ, কান একটা অঙ্গ, চোখ, নাক, মুখ, দাঁত, হাত, পা, এগুলো কি শরীরের অভ্যন্তরেও তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। আচ্ছা, কি আমরা নাম শুনেছি, ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কোন ভাবে সেট হয়েছে, কি পদ্ধতিতে বিন্যস্ত হয়েছে, কোথায় সংস্থাপিত হয়েছে, মানে কোন জায়গায় রাখা হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে জীববিজ্ঞানের যে
শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় মরফোলজি। তাহলে একটা জীবের অঙ্গ প্রত্যঙ্গ কি শুধু দেহের বাইরে থাকে না ভিতরেও থাকতে পারে? তাহলে বাইরেও থাকতে পারে বা আছে, আর ভিতরেও আছে। তাহলে বাইরের অঙ্গ সংস্থান, অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান, বিন্যাস, এটা নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কি? এক্সটার্নাল মরফোলজি, বহি অঙ্গ সংস্থান বিদ্যা। যেমন হাত কি শরীরের ভিতরে না বাইরে? বাইরে। তাহলে হাত কোন জায়গায় সেট আছে, কি তার জয়েন্টের অবস্থা, এই যে বিষয়গুলো, এটা ডিটেলস এখন আলোচনা করা যাবে না, একটা ধারণা দিচ্ছি সংক্ষেপে। তো এই বিষয়গুলো হচ্ছে বহি অঙ্গ সংস্থান। আবার শরীরের অভ্যন্তরে যেমন পাকস্থলীর নাম আমরা শুনেছি, ব্রেইন বা মস্তিষ্কের নাম শুনেছি, যকৃৎ, লিভার, এগুলোর নাম আমরা শুনেছি, কিডনির নাম শুনেছি নাকি? আছে না এগুলো? এইগুলো তো অঙ্গ প্রত্যঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। শরীরের কোথায় কি অবস্থায় সেট আছে, কোথায় কিভাবে সংযুক্ত আছে, কি তার কার্যক্রম, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে কি বলা হবে? ইন্টারনাল মরফোলজি, অর্থাৎ বাংলায় বললে অন্ত অঙ্গ সংস্থান বিদ্যা। এরপরে আছে কি? শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস সম্পর্কে অষ্টম শ্রেণীতে আলোচনা ছিল, বিস্তারিতই ছিল। তো এই শ্রেণীবিন্যাস বিদ্যা সম্পর্কে আমরা আলোচনা করেছি, ওখানে অষ্টমেও আছে, অনলাইনেও আছে। আর এখন যেটা তোমাদের সংক্ষেপে বলবো সেটা হলো যে জীব জগতের সংখ্যা এত বেশি যে এত বেশি সংখ্যক সদস্যকে আলাদা আলাদা করে চেনা, জানা, গবেষণা করা, এটা কিন্তু খুব কষ্টকর বা এক প্রকার অসম্ভব। এই অসম্ভব জিনিসটাকে সম্ভব করেছেন বিজ্ঞানীরা আলাদা আলাদা করে ভাগ করে, জীবজগৎকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করে, বিভিন্ন ট্যাক্সনে ভাগ ভাগ করে আলোচনা করেছেন, যাতে করে এটা বুঝতে সুবিধা হয়, অধ্যয়ন করতে সুবিধা হয়। এই বিদ্যাটাকে বলা হয় কি? শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এরপরে আছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ। শ্বসন, এই যে আমরা শ্বাস প্রশ্বাস করি, এর দ্বারা খাদ্যবস্তু জারিত হয়ে শক্তির সঞ্চয় হয়, শক্তি বের হয়, নির্গত হয়, এটাকে বলা হয় শ্বসন। রেচন, শরীরের বর্জ্য পদার্থ বের হয়ে যাওয়া, এগুলো অষ্টম শ্রেণীতে আলোচনায় ছিল। সালোক সংশ্লেষণ, এটা তোমরা ছোটবেলা থেকেই পড়তেছো। উদ্ভিদ, সবুজ উদ্ভিদ কি করে? সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। এই যে বিক্রিয়াগুলো, প্রক্রিয়াগুলো, এগুলো যে বিষয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি বা শারীরবিদ্যা। একটা আকার কিন্তু এখানে আছে। এরপরে হিস্টোলজি, টিস্যু। জীবদেহের টিস্যুর নাম তোমরা শুনেছো। টিস্যু কি? টিস্যু হলো, আমাদের শরীর হলো কোষ দ্বারা তৈরি। কতগুলো কোষ একত্রে মিলে একই ধরনের কাজে যদি নিয়োজিত থাকে, তাহলে সেই গুচ্ছবদ্ধ কোষগুলোকে একত্রে বলা হবে টিস্যু। যেমন মাংস, পেশি, টিস্যু, এটা একটা টিস্যু। তারপরে রক্ত, এই এক ধরনের টিস্যু। এরকম হাড় গোড় এক ধরনের টিস্যু, এরকম অনেক ধরনের টিস্যু আছে। এই টিস্যুগুলো কিভাবে গঠিত হলো, কিভাবে বিন্যস্ত হলো, কিভাবে সে কাজে নিয়োজিত আছে, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা হয় সেটাকে বলা হয় কি? হিস্টোলজি। করে আছে কি? ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি। জীব, আমরা আগে আলোচনা করেছি যে সংখ্যা বৃদ্ধি করতে পারে বা বংশবৃদ্ধি করতে পারে। এখন বিভিন্ন ভাবেই জীব বংশবৃদ্ধি করে, তার মধ্যে একটা হলো কি? যৌন জনন প্রক্রিয়া। তাহলে যৌন জনন প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ, যেমন ডিমের মধ্যে ভ্রূণ হয়, আর যে সমস্ত জীবের বাচ্চা হয় তাদের মাতৃগর্ভে ভ্রূণ তৈরি হয়। এছাড়া উদ্ভিদের ভ্রূণ তৈরি হয় নিষেকের পরে। তো এই ভ্রূণ বিদ্যা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হবে এমব্রায়োলজি। তারপরে কোষ বিদ্যা, সাইটোলজি। জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, কোষ বিভাজন, কোষের সংখ্যা বৃদ্ধি, এগুলো নিয়ে যেখানে আলোচনা হয় সেটা সাইটোলজি। বংশগতিবিদ্যা, জেনেটিক্স, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই নবম দশম শ্রেণীতে যে বিজ্ঞান আছে সেখানেও আছে। যেমন মানুষের যে, আমরা যে মানব সন্তান, আমাদের মা বাবা 14 পুরুষ কি? সবই 14 পুরুষ কেন, একেবারে 18 পুরুষও হইতে পারে, 28 পুরুষ। হ্যাঁ, আচ্ছা, মানে আমরা মানুষের বংশধর, ঠিক মানুষের মতোই আমাদের গঠন, কথাবার্তা, চালচলন, সবকিছু। আবার একটা গরুর বাছুর, সে কি ছাগলের মতো হয় না? গরুর মতোই হবে। মুরগির বাচ্চা কিসের মতোই? আম গাছের আটি থেকে ধান গাছই হবে, চিরকাল এরকমই হইতেছে। এই যে একটা ধারা, বংশের ধারা। ভালো হইলে বলে না বংশ ভালো, লোকটার বংশ ভালো, খারাপ হইলে কি রক্তের দোষ হবে না? কথাটা বিজ্ঞানসম্মত, যদিও শুনতে খারাপ শোনায় বা গালিগালাজের মতো, কিন্তু এটা বিজ্ঞানসম্মত। গালিটা রক্তের দোষ আছে, আসলেই এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানবো যখন যেটা সুযোগ আসে আর কি, বইতে সবই আছে। তো এই বিষয়গুলো নিয়ে, যে বংশের ধারা কিভাবে প্রবাহিত হয়, কিভাবে এক
প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যায়, এটাকে বলা হয় কি বংশগতিবিদ্যা, জেনেটিক্স, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে বিবর্তন, ইভ্যালুয়েশন, মানে হলো বিজ্ঞানীরা বিভিন্ন যুক্তি প্রমাণের দ্বারা এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে জীবদেহের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন হয়, যুগের ব্যবধানে এই পরিবর্তনটা বোঝা যায়। অর্থাৎ একটা জীব, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, আমরা প্রাণী দিয়ে বোঝাতে চেষ্টা করি, একটা প্রাণী তার শরীরের কোনো অঙ্গ যদি বেশি ব্যবহার করে, কাজে বেশি খাটায়, তাহলে ওই অঙ্গটার বিকাশ সুসম্পন্ন হয়, ওই অঙ্গটি বিকশিত হয় ভালো, ওই অঙ্গটি টিকে যায় ভালো, ওটার যোগ্যতা দক্ষতা বাড়ে। একটা দা কাশি বাড়িতে যে তোমাদের যন্ত্রপাতি আছে, যদি ব্যবহার না করো, ফেলে রাখো, কি হবে? এক সময় অকেজো হয়ে যাবে। এক কথায় ওটা দিয়ে আর কোনো কাজ, এমনকি বেচাও যাবে না, বেশি মরিচে পড়লে কিনবেও না কেউ, বাঙালিতেও কিনবে না। আর ব্যবহার করে রাখো, ওটা বিকশিত, মানে ওটা ধার যে দিয়ে কাটি আমরা, ওই গুণ তার মধ্যে থাকবে এবং ওইটা অক্ষুণ্ণ থাকবে, আরো বাড়বে। এখন আমাদের এই শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা ব্যবহারের উপরে রাখি, তাহলে ওটার স্থিতিশীলতা, ওটার যে দক্ষতা, যোগ্যতা, গুণ, এটা অটুট থাকবে, এটা বাড়বে। আর এটা যদি আস্তে আস্তে আমরা ব্যবহার না করি বা কম করি, ওটা কর্মদক্ষতা আস্তে আস্তে কমবে। এখন যুগের প্রেক্ষিতে দীর্ঘ কালের ব্যবধানে দেখা যায় যে অঙ্গগুলো একটা জীব কম ব্যবহার করে, ওইটা পরবর্তী প্রজন্মে হয়তো ওইটা একটু ছোট হয়ে গেছে, খাটো হয়ে গেছে। এরকম করতে করতে দীর্ঘ কয়েক যুগের ব্যবধানে, অনেক শত শত বছরের ব্যবধানে ওই অঙ্গটি অনেক সময় থাকেই না, বিলুপ্ত হয়ে যেতে পারে। আর যে অঙ্গটার বেশি ব্যবহার হয়েছে, ওইটা আস্তে আস্তে ডেভেলপড হয়, উন্নত হয়, ওইটা টিকে যায়। এটাকে বলা হয় বিবর্তন। অর্থাৎ বিবর্তন আর একটা হলো তোমার, অর্থাৎ রেভলিউশন, আর একটা হলো ইভলিউশন। বিবর্তন আর অভ্যুত্থান দুইটা, কিন্তু রেভলিউশন মানে কি অভ্যুত্থান, আর ইভলিউশন মানে বিবর্তন। দুটারই মূল অর্থ হলো পরিবর্তন, দুটারই অর্থ কি? মূল অর্থটা পরিবর্তন, মূল বিষয়টা পরিবর্তন। তবে পার্থক্য হলো বিবর্তন হয় ধীরে ধীরে এবং স্থায়ীভাবে। ধীরে ধীরে বলতে 2-4 বছরে না, শত বা হাজার বছরের ব্যবধানে ধীরে ধীরে পরিবর্তনটা হয় এবং সেই পরিবর্তনটা স্থায়ী হয়ে যায়, পুনরায় আবার পিছনের দিকে ব্যাক করে না, পূর্বেরটা ফিরে আসে না। আর রেভলিউশন, অভ্যুত্থান, এটা কিন্তু তাৎক্ষণিক হয়ে যায়, হঠাৎ করে। একটা মানুষের অ্যাক্সিডেন্টে যদি হাত ভেঙে যায়, হাত বিচ্ছিন্ন হয়ে যায়, আর কাজে ওখানে আর জোড়া লাগানো গেল না, এরকম যদি হয়, তাহলে তার হাত নাই, পরিবর্তন হয়েছে না? এটা কিন্তু রেভলিউশন, হঠাৎ করে হয়তো অস্ত্রোপচার করে বা অ্যাক্সিডেন্টে যে কোনো কারণে হাত বাদ দেওয়া হয়েছে। আর যদি শত শত বছরের ব্যবধানে হাত ব্যবহার না করতে না করতে একটা প্রজন্ম এমন আসে যে হাত নাই, উদাহরণস্বরূপ বলছি বোঝার সুবিধার জন্য, তাহলে এটা কি? এটা হলো ইভলিউশন, বিবর্তন, এটা স্থায়ী। এরকমের একটা বিষয় আমরা পড়বো, বিস্তারিত সবই জানবো। এখানে জাস্ট একটা আইডিয়া, যেহেতু প্রথম অধ্যায় তোমাদের আলোচ্য বিষয় এখানে। এরপরে কি? বাস্তুবিদ্যা, ইকোলজি, শোনা, ওই জ্ঞানের সাথে এটা একটা ধারাবাহিকতা, যোগসূত্র, এটা তো ক্লাসে থাকবেই, ফর্মালিটি তো থাকবেই। আচ্ছা, তো বাস্তুবিদ্যা হলো এই যে পরিবেশ সব জায়গায় কি একরকম? এখানে একরকম পরিবেশ, মাঠে যাও আর একরকম পরিবেশ, জমিতে নামো সেখানে আর একরকম পরিবেশ। এই হলো অল্প জায়গার মধ্যে। আর একটু বৃহত্তর ভাবে চিন্তা করলে জঙ্গলে একরকম পরিবেশ, মরুভূমিতে একরকম পরিবেশ, সমুদ্রে একরকম পরিবেশ, উঁচু ভূমিতে একরকম পরিবেশ, নিম্ন ভূমিতে একরকম পরিবেশ, পাহাড়ি অঞ্চলে একরকম পরিবেশ। সব জায়গার পরিবেশ তো এক না, তাহলে পরিবেশের মধ্যে বৈচিত্র্য আছে, ভিন্নতা আছে। এটা নিয়ে যে আলোচনা করা হয় যে শাখায়, সেটাকে বলা হয় কি? ইকোলজি বা বাস্তুবিদ্যা। এরপরে এন্ডোক্রাইনোলজি, জীবের হরমোন। ওই যে লালন শাহর একটা গান আছে না, 8 কুঠুরি 9 দরজা, জানো? 8 কুঠুরি 9 দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এটা আমি স্পষ্ট লেখা পাই নাই কোথাও যে 8টা কুঠুরি মানে হরমোন গ্রন্থিগুলো বোঝানো হয়েছে কিনা। তবে আমার কেন জানি মনে হয় যে এই যে হরমোন গ্রন্থিগুলো হয়তো বা উনি অন্য ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছেন, যে মানুষের শরীরে 8টা কুঠুরি 9টা দরজা, 9টা পাস হওয়ার আপডাউনের রাস্তা, এটা পাওয়া গেছে, কিন্তু 8টা কুঠুরি কোন জায়গায়
এইটা ওরকম পাওয়া যায় নাই মানুষের শরীরে। তো এখানে এই যে হরমোন গ্ল্যান্ডগুলো, হরমোন গ্রন্থিগুলো, এগুলো কিন্তু পাওয়া গেছে। এর সাথে হয়তো মিল থাকলেও থাকতে পারে। যাই হোক, তো হরমোন হলো শরীরের ভিতরে বিভিন্ন উৎপন্ন জারক রস, যারা জৈব রাসায়নিক কর্মকাণ্ড সম্পন্ন করতে সরাসরি ভূমিকা পালন করে। এগুলো বিভিন্ন স্পটে, বিভিন্ন জায়গায় সুরক্ষিত অবস্থায় থাকে। এগুলোকে বলা হয় হরমোন গ্রন্থি। এই হরমোন গ্রন্থির কাজ কি, কি কি হরমোন বের হয়, সে কিভাবে কাজ করে শরীরের মধ্যে, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেগুলোকে বলা হয় কি এন্ডোক্রাইনোলজি। তারপরে হলো জীব ভূগোল, পৃথিবীর কোন অঞ্চলে কোন প্রাণী বাস করে, তার কি সুবিধা ওখানে সে পায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। অনুরূপভাবে ফলিত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা আছে। ধন্যবাদ সবাইকে।